সকাল তখন 6টা। হঠাৎ একটা দৌড়ের আওয়াজ, টিকটিক করে দৌড় খুললো একজন দারোয়ান বার হলো, বার হয়ে বলল, কী ব্যাপার? বললেন, মানিকবাবু আছেন, আমি ওনার সাথে দেখা করতে পারি। যখনই বললেন তখন দারোয়ান বলল, এখন বাবু ঘুমাচ্ছে, একটু পরে আসুন, বলল খুব দরকার। তারপরে ডেকে দিল, মানিকবাবু এলেন, এসে বললেন, কে? উত্তম, এত সকালে? তুমি আমাকে বাঁচাও, আমি আর পাচ্ছি না, আমাকে দর্শকরা বারবার জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তোমার ছবিতে কবে কাজ করব, তুমি আমাকে কাজ দেবে? তারপর অনেক গল্প। হ্যাঁ, সালটা অনেক পুরনো, কিন্তু আজ সেই উত্তম কুমার অর্থাৎ মহানায়ক, বাঙালি নয় সারা বিশ্বের নায়ক, তার জন্মদিন। নমস্কার, আমি জয় গঙ্গোপাধ্যায়, আর আমার সঙ্গে আছেন সেই উত্তম কুমারের কাছের মানুষ অরুণ রায়চৌধুরী। কেমন আছো দাদা? এই চলে যাচ্ছে গো। আমি আগে তোমার পাঠ একটু ছিলাম। আজকের দিন এমন একটা দিন যেখানে তোমার গুরুদেব, তোমার ভগবান বলতে পারো, ভগবান, সেই মানুষটার জন্মদিন। সবার ফার্স্টে দর্শকের কি বলতে চাও? প্রথমে আমি বলি, মানুষ রূপে আমার 3টে ভগবান, একজন বাবা, মা এবং উত্তম কুমার। আজকে আমরা বলো কলকাতা টিভির পর্দায় আছি, কিন্তু এই বলো কলকাতা টিভির পর্দা এমন একটা মানুষকে নিয়ে এসেছে যার সান্নিধ্যে আমাদের যদি যেতে পারি সেটা আমাদের কাছে বিশাল কিছু একটা। তো আমি একবার জিজ্ঞাসা করবো, দাদা তোমার স্টার্টিংটা একদম ফার্স্ট, তুমি নিজের চোখে উত্তম কুমারকে প্রথম কবে দেখেছিলে? বহুবার দেখেছি, প্রথম সবচেয়ে ঘনিষ্ঠ দেখেছি সুব্রত মুখার্জি আমাদের মন্ত্রী ছিলেন, তার বউ ভাতে। আচ্ছা, তার বউ ভাতে জুসলা হাউসে হয়েছিল। হেমন্ত মুখার্জি, মন্টু বসু, বসুশ্রীর মালিক, যিনি আমায় অনেক উপকার করেছেন, তিনি, তার মহাপুরুষ উত্তম কুমার, সবাই গিয়েছিলেন। গলিটা দিয়ে যখন জুসলা হাউসে ঢুকছে তখন তো তৃণমূল কংগ্রেস বা এসব ছিল না, তখন খালি কংগ্রেস। প্রিয়দা বলছে যে ওরে লোকটাকে ছেড়ে দে, গুরু একটু ছোবো, গুরু তোমার পাঞ্জাবিতে একটু ছোবো, করতে গিয়ে সাইডে নর্দমা ছিল, নর্দমায় সবাই পড়ে গেল। উত্তম কুমার, মন্টু বসু, প্রিয়দা সবাই পড়ে গেল। এটা হচ্ছে সুব্রত মুখার্জির বউ ভাতের দিন, জুসলা হাউস, বালিগঞ্জে। তারপর প্রচুর ছবি আমি তুলে তারপর এপ্রিল মাসে ওনাকে, পয়লা বৈশাখ বসুশ্রীতে ফাংশন হয়, তখন আমি ওনাকে ছবিগুলো সব দিতে গিয়ে আমি দিলাম। তখন উনি আমার বাবা ডাকতেন, বলে, বাবা এই ছবিগুলো তোমাকে আমি সই করে দেবো? আমি বললাম, না, এগুলো আপনাকে আমি গিফট করলাম। উনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, দেখো বাবা, আমি উত্তম কুমার, ডেইলি 100-200 লোক আমার ছবি তোলে, আমাকে কিন্তু কেউ দেয় না, সবাই নিজের অ্যালবামে ছবি রাখে। আমি বেনুকে গিয়ে, মানে সুপ্রিয়া চৌধুরী, বেনুকে গিয়ে আজকে এই ছবিগুলো দেব, বলবো অ্যালবামে রেখে দিতে। আমার অ্যালবাম কিন্তু ফাঁকা। এই আমার প্রথম প্রণাম করলাম, আশীর্বাদ করলেন, বড় হও। এবার আমি চলে আসি, আমরা আজকে পুজো আড্ডায় আছি। তোমার জীবনে ছোটবেলায় পুজো বলে কিছু ছিল? মানে অ্যাকচুয়ালি তোমার বাবা শিশির রায়চৌধুরী বিরাট লোক, ভগবান তুল্য, এবং উত্তম কুমারের খুব কাছের মানুষ ছিলেন, একদম কাছের মানুষ ছিল। বাবার বন্ধু হচ্ছে উত্তম কুমার, অসিত বরণ, হ্যাঁ, এরা হচ্ছে বাবা। তুলসী চক্রবর্তী এরা ছিলেন। তুলসী চক্রবর্তী, অসিত বরণ আমি খুব দেখতাম। তারপর ভানু বন্দ্যোপাধ্যায় দুপুরবেলা বাবার সঙ্গে এসে একটু আড্ডা মেরে চলে যেত। তারপরের জেনারেশনটা তুমি নিয়ে নিয়েছিলে পুরো? হ্যাঁ, আমি স্কুল লাইফ থেকেই ছবি তুলি। তারপর ইউনিভার্সিটি তখনকার দিনে ছিল, তারপর বিকম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অনেক করে আমি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার, সেই মিস্টার চ্যাটার্জির অফিসেই চাকরি করতাম। আচ্ছা, চাকরি করতে করতে চাকরি ছেড়ে দিয়ে আমি সারা পৃথিবী ঘুরলাম, একদম লন্ডন, রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, চায়না 3-4 বার, দুবাই 3-4 বার। সেখানে আমাকে একটু হেল্প করেছিলেন গোপাল পোদ্দার বলে, লিমটেক্স চা কোম্পানির মালিক, উনি আমাকে খুব হেল্প করেছিলেন। আমি একটা আর্টিকেলেও দেখেছি, তোমার একটা আর্টিকেল পড়েছিলাম একটা নিউজ চ্যানেলে, আমার এই মুহূর্তে কোনো নিউজ চ্যানেলটা মনে পড়ছে না। আমি সেখানেও দেখেছি তুমি খুব ঘুরতে ভালোবাসতে। আমি সারা পৃথিবী, নিউজিল্যান্ড বাদ দিয়ে সারা পৃথিবী ঘোরা হয়ে গেছে, কিন্তু এখন 72 হয়ে গেছে বয়স, এখন
তুমি যদি বলো শ্রীরামপুর চলো দাদা, আমি বলবো যে হ্যাঁ প্লিজ, যেতে পারবো না। এই আচ্ছা, এবার আমি তোমাকে বলি, ছোটবেলায় পুজোটা কেমন কাটতো তোমার? ভালো। আমার স্টুডিওর উল্টো দিকেই উলপুর সম্মিলনী আমাদের দেশের পুজো হতো, সেখানেই তোমার বাড়িটা কোথায় ছিল? বাড়িটা আগে ছিল প্রথমায়িত রোডে, হ্যাঁ। তারপর নাকতলায় 60 সালে চলে গেছি আমরা। 60 সালে? নাকতলায়। সেখানে আমি এখন একটা বিরাট স্টুডিও করেছি, এসি স্টুডিও নাম দিয়েছি। সিসি স্টুডিও মানেই এক ছবিতেই বিয়ে। হ্যাঁ, এটা অলরেডি আমরা জানি। আমি দর্শকের কাছে রিকোয়েস্ট করব, যারা আমাদের না এই কোশ্চেনটা যারা করো যে সিসি স্টুডিও কোথায়, বলো যে ভুলে যাও। কারণ কেন, ঋতুপর্ণা, যাকে আমরা আজকে ঋতুপর্ণা নামে চিনি বা যাকে রচনা ব্যানার্জি নামে চিনি, ঝুমঝুম ঝুমঝুম, আমি একবার দাদার মুখে, তারপর আমি বলবো সব, দাদার মুখে একবার জিজ্ঞাসা করবো, আমি ঝুমঝুমের পরিচয় জানবো, তারপর ঋতুপর্ণা এই মানে রচনা ব্যানার্জি পরিচয় জানবো। সালটা বোধ হয় 94 হবে। হ্যাঁ, 94। হ্যাঁ 94। একটা সুন্দর মেয়ে এলো বাবাকে নিয়ে বিয়ের জন্য ছবি তুলতে, মানে এক ছবিতে বিয়ে। এক ছবিতে বিয়ে। আমি ক্যামেরায় ফোকাস করে দেখলাম যে মেয়েটা বড় ট্যালেন্টেড, মুখটা খুব চটকদার। আমি ওকে বললাম তুমি মডেলিং করবে? ওর বাবা আপত্তি করলো, বললো একদম না, আমি স্ট্রেট মেয়েকে বিয়ে দিয়ে দেবো। মেয়ে রাজি হয়ে গেল। তারপরে মেয়ে এসে বললো আমি কাজ করব। তখন জয়শ্রী শাড়িতে মুনমুন সেন, সরি মুনমুন সেন করছি তখন। হ্যাঁ হ্যাঁ, তখন জয়শ্রী শাড়িতে ঝুমঝুম ব্যানার্জির ছবি বেরোলো। বেরোবার পরে প্রভাত রায়, সুখেন দাস, তিনজন, আরেকজন পরিচালকরা, তখন পরিচালক তিনজন এসে বললো অরুণ তুই তো জেম আবিষ্কার করেছিস, ঠিকানা দে। ঠিকানা দিলাম, মেঘমল্লারে থাকতো। তারপর আস্তে আস্তে এখন সে রচনা ব্যানার্জি হয়ে গেল। রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1। আচ্ছা, ঋতুদি? ঋতু তো একদম আমার বলতে পারো হার্ট। হ্যাঁ, এখনো তাই? এখনো তাই, রোজ 365 দিন SMS করবে। হ্যাঁ, এটা আমি জানি আর কি দর্শকের, ঋতুদির সব থেকে কাছের যদি কোনো মানুষ থাকে সেটা হচ্ছে অরুণ রায়চৌধুরী। কারণ ঋতুদির মা যখন মারা যায় রিসেন্টলি, এই বছরের প্রথমের দিকে মারা গেলেন, তখন ফার্স্ট তোমাকেই কল করেছে আমি শুনেছি। হ্যাঁ, আমরা গেছিলাম, আমি আমার ওয়াইফ গেছিলাম, সারাক্ষণ ছিলাম, সবাই এসেছিল, দেবশ্রী টেবশ্রী সবাই এসেছিল। এবারে আমি তোমার এই যে হঠাৎ করে একটা নাম ভেসে উঠলো ওয়াইফ, শুরুটা কবে? আমাদের ধরো বিয়েটা 88 সাল বোধ হয়, 88 কি 87 সালে হয়েছে। 86-এ। ভালোবেসে না ওই 50-50, একটু ভালোবাসা ছিল। তারপরে আমার মা জোর করে বললো যে আমার ভীষণ পছন্দ, তুই একে বিয়ে কর, করে দিলাম। মানে এই কথাটা তো সত্যি যে অমিতাভ বচ্চন যত লম্বাই হোক না কেন, জয়া ভাদুরী যতই ছোট হোক না কেন, এখন পর্যন্ত হয়তো হচ্ছে একটু ভয় ভয় পায়। কি তুমিও কি পাও? প্রচন্ড 100% ভয় পাই। সিরিয়াসলি? হ্যাঁ, মানে ক্যামেরা সামনে বলে বলছে। আচ্ছা দাদা, ছোটবেলায় যে তোমার যে যুগটা ছিল, আচ্ছা আমি একটু শতাব্দীর কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শতাব্দী যখন আমার কাছে এসছে তখন শতাব্দীর বয়স 15 থেকে 14 থেকে 16-র মধ্যে। শতাব্দীর বয়স। হ্যাঁ। তারপর কাজ করতে করতে তারপর আমি শতাব্দী বম্বে চলে গেলাম। বম্বে গিয়ে বিজ্ঞাপনের ছবি করলাম, এই করলাম, অনেক ছবি স্মৃতি আছে। ভীষণ ভালোবাসে শতাব্দী। অভিষেক দাও তো তাই? অভিষেক তো আমার প্রাণ ছিল। অভিষেক এই মারা গেল সেদিন, জয়, তাপস, এরা তো আমার প্রাণ ছিল। তুমি যেমন, এরা তো আমার প্রাণ। আমি তোমাকে কিছু কোশ্চেন করি। আচ্ছা, সেটা হচ্ছে নস্টাল যুগ ছিল একটা টাইমে, গান রেকর্ডিং হতো, ক্যাসেটে বাজতো। এখনকার গান নানা রকমভাবে ডিজিটাল ইন্ডিয়া চলে, যেটা তুমি পারোই না, বোঝো না কি হয়। আচ্ছা, তো কিভাবে তুমি কোনটাকে লাইক করছো, মানে এখনকার দুনিয়া না আগেকার সেই দুনিয়াটা? আমার মনে হয় তো আগেকার দুনিয়া, মানে অপেক্ষা করতে তুমি। হেমন্ত মুখার্জির গানটা একটু ভাবো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। বা শ্যামল মিত্রের যদি দেওয়ানার ছবির গানের দোলে দোদুল দুলনা, যেটা 1991-এ আমাদের স্টুডিওর 50 বছর পূর্তি উৎসব হয়েছিল। সেখানে বিপ্লব আর সৈকত মিলে গিয়েছিল দোলে দোদুল দুলনা, ফাটাফাটি দুজনে মিলে গিয়েছিল, বিপ্লব চ্যাটার্জি আর সৈকত মিত্র। স্বপন বসু গান গিয়েছিল, সবাই, হৈমন্তী, সবাই, কে না, সবাই গেছিল। আর আমার প্রাণের আরেকটা বন্ধু, মানে দুটো বন্ধুর নাম না বললে তো হবেই না, সুব্রত ভট্টাচার্য,
চিরঞ্জিত চক্রবর্তী, এই দুটো আমার হার্ট দুটো। আমি একটু ইন্টারাপ্ট করলাম, আমি মেইন গল্পে চলে আসি। সেটা হচ্ছে এখনও না অনেকে মানুষ আছেন যারা ভাবছেন এখনকার জেনারেশনের ছবি তোলা একটা আর্ট, একটা ক্যামেরা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মোবাইল হাতে নিলে হয়ে গেছে। আমি রিকোয়েস্ট করব, বাংলা ইন্ডাস্ট্রি সবথেকে বড় আইকন, যাকে নিয়ে বাঙালির গর্ব করে, সেই উত্তম কুমারের কাছের মানুষ, তিনি এখনো ছবি তোলেন শিশি স্টুডিও অর্থাৎ নাকতলা, ঠিক শক্তিসজ্ঞর বিপরীতে। আপনারাও চলে আসুন, এক ছবিতে যদি দেখো, আমি আমার সত্যি কথা বলছি, 72 বছর বয়স, এখনো যাত্রা, পশ্চিমবঙ্গে যত যাত্রা কোম্পানি হয়, সমস্ত জি নন্দী আছেন, কনক ভট্টাচার্য আছেন, সবার রূপদা আছেন, সবাই যাত্রার ছবি আমি তুলি, এবং এক এক দিন আমি তুলি 300 ছবি। আরো কি করে এত 300 ছবি? আরো কি করে শরীর টানে? ভগবান, বাবা মা, উত্তম কুমার, তিনজনকে প্রণাম করি, আর ঠাকুরদেব তো আছে। সবিতা চট্টোপাধ্যায় ভালো লাগে, পুলু কাকু ডাকতাম, পুলু কাকু, ভীষণ ভালো লোক, ভীষণ ভালো লোক। চৌরঙ্গি থেকে একটা ছেলে বার হয়েছিল, সেই হয়ে গেছিল স্টার, নাম শুভেন্দু চ্যাটার্জি, তার সম্বন্ধে কি বলবে? শুভেন্দু কাকুর সঙ্গে খুব একটা আলাপ ছিল না, কিন্তু আমার বলতো ভালো আছিস তো, কারণ আমার স্টুডিওর পাশে স্টেট ব্যাংক ছিল, সেখানে উনি প্রায় আসতেন, মানে ধরো সপ্তাহে 3 দিন। ওই একবার স্টুডিওতে এসে বলতে যাই চা খাওয়া, চা খেতে তুই করে বলতেন, ভালো লোক, খুব ভালো লোক ছিল। উত্তম কুমার যখন সিনেমা করতেন, তার বিপরীতে বলিউডও একজন বাদশা হয়ে গেছিলেন, নাম রাজেশ খান্না। সুপার দেখা হয়েছিল? সুপারস্টার, হ্যাঁ, কথা হয়েছিল? কথাই অল্প, প্রচুর ভিড়, কাকা ডাকতাম। প্রচুর সিনেমা আছে যে সিনেমাটা রাজেশ খান্নাও ডুপ্লিকেট করেছে, মানে বাংলায় উত্তম কুমার, বলিউডে রাজেশ খান্না, হিন্দিতে। তখন তোমার কোন অভিনয়টা বেটার লাগতো? শোনো, উত্তম কুমারের কাছে কেউ না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নায়ক হচ্ছে উত্তম কুমার। আপনারা হয়তো জানেন না, আমি আপনাদেরকে বলে রাখি, এই বাংলায় প্রথম রঙিন সিনেমা করার জন্য নিজের সমস্ত টাকা সবকিছু দিয়ে তিনি একটা হিন্দি ছবি করেন, নাম ছিল ছোটি সি মোলাকাত। ছোটি সি মোলাকাত। এবং ছোটি সি মোলাকাতের একটা ছোট্ট অংশ, যেটা আমি অনেকেই জানে না, সেটা বলে দিই। ছোটি সি মোলাকাতের প্রথম সিনেমা, নায়িকা কে হবে সেই নিয়ে চলে বিতর্ক। শেষ পর্যন্ত নায়িকা ঠিক হলো, সিনেমা হলো, কিন্তু পুরো সিনেমাটা ফ্লপ। এবং উত্তম কুমারের প্রথম যে সিনেমা, যারা সবাই জানে যে 74.5, কিন্তু না, উত্তম কুমার তার আগে 3টি সিনেমা করেছিলেন, যে সিনেমাগুলো ফ্লপ। নাম দিয়েছিলেন অরুণ কুমার চ্যাটার্জি, ফ্লপ। তারপরে নাম দিয়েছিল অরুণ কুমার, ফ্লপ। তারপরে নাম দিয়েছিল অরুণ, শুধু অরুণ দিয়ে নিয়েছিল, সেটা রিলিজ করেনি। তখনই নামটা পাল্টে উত্তম নাম দিয়ে রিলিজ করে 74.5, সুচিত্রা সেনের সঙ্গে প্রথম সিনেমা। ঠিক। এবার আমাকে তুমি বলো, এই উত্তম কুমার আর সুচিত্রা সেন, এই জুটিটা তোমার কেমন লাগতো? অসাধারণ। আমার সুচিত্রা সেন সম্বন্ধে আমি বলছি, বহু বছর আগে, আমি ছোট, ইন্দিরা সিনেমা হলে সুচিত্রা সেন ঢুকছেন, একটা ফটোগ্রাফার, তখন এত ফটোগ্রাফার তো ছিল না, একটা আর মোবাইলও ছিল না, একটা ফটোগ্রাফার টাবার টিপছে, উনি দাঁড়ালেন, গবসটাকে একটু ঠিক করলেন, করে বললেন এদিকে আসুন। গেল, আপনি আমার পারমিশন ছাড়া ছবি তুললেন কেন? সে তো ম্যাম করছে। ফিল্ম খুলুন, ফিল্ম খুলে পুরো ফিল্মটা লাইট লাগিয়ে চলে গেলেন। আমার নিজের চোখে দেখা। এটা আমি মুনমুনকে বলেছিলাম, মুনমুন আমার একই বয়সী আমরা, মুনমুন আমার প্রচুর অ্যাডের কাজ করেছে। রাইমার সঙ্গে কথা হয়েছিল? না, আমার মুনমুনের সঙ্গেই বেশি কথা হয়। প্রচুর আমার কাজ করেছে, শ্রীমতী আলতা সিধু, মিনু শাড়ি, প্রচুর কাজ করেছে, ভীষণ সুন্দরী। আনন্দ আশ্রম কেমন লেগেছে? ভালো। আনন্দ আশ্রমে একটা গল্প, যেটা দর্শকরা অনেকে জানে। আনন্দ আশ্রমে দুটো অভিনেতাকে দুরকমভাবে প্রশ্ন করা হয়েছিল। ডিরেক্টর গিয়ে একবার বোম্বেতে গিয়ে অশোক কুমারকে জিজ্ঞাসা করেছিল, স্যার আপনার বিপরীতে অভিনয় করছে উত্তম কুমার, আপনি কি বলবেন? বলছে, ও তো বাংলার বাক, ওর সঙ্গে আমি অভিনয় করবো? সেম কোশ্চেন যখন বাংলায় এসে যখন জিজ্ঞাসা করা হলো যে অশোক কুমার আপনার বিপরীতে কাজ করছে, উত্তম কুমার জিজ্ঞাসা, তখন বললো, ওরে বাবা, ও তো রয়্যাল বেঙ্গল টাইগার। মানে দুজনের উত্তর সেম পেয়েছিল ডিরেক্টর, এবং দুজনে কেউ কারো কমতে হয়, সেটা আমরা দেখেছি। এবং আজকের জেনারেশন যারা আছো, তারা ভাবো যে আমরা ঋত্বিক রোশনের ফ্যান, একটা টাইমে ছিল তার বাবা কিন্তু উত্তম কুমারের ফ্যান, এবং উত্তম কুমারের প্রথম ছবিও করেন, নাম ছিল আনন্দ আশ্রম, যেটা আনন্দ ছবি হিন্দিতে হয়েছিল। তো আমি তোমাকে আরো কিছু জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে
উত্তম কুমারের পরিবারের সঙ্গে মানে গৌরব নবনীতার সঙ্গে খুব ভালো সম্পর্ক, সেটা তো খুব ভালো সম্পর্ক। আমার জন্মদিনে নবনীতা দি এবং দাদা দুজনকে একসঙ্গে এসেছিল এবং প্রচুর গল্প হয়েছে। হ্যাঁ। এখন পরিবারের সঙ্গে কেমন সম্পর্ক, গৌরবের সঙ্গে কেমন সম্পর্ক? খুব একটা না, খুব একটা না। যখন সঙ্গে ছিল, যখন গৌতম বাবু এসেছিল অর্থাৎ গৌরবের বাবা, তখন খুব একটা না। তরুণ কুমারকে? হ্যাঁ, বুড়ো কাকু, ও বাবা, বুড়ো কাকু আমার খুব ভালোবাসতো। সুব্রতা কাকিমা বুড়ো কাকু খুব ভালোবাসতো, প্রচন্ড ভালোবাসতো। জলযোগের একটা কেকের অ্যাডে বুড়ো কাকু দাদু সেজেছিল, আর আমার মেয়ে তখন এইটুকু, আমার মেয়ে নাতনি সেজেছিল। ওই একসঙ্গে দুজন কেক খাচ্ছে, এরকম আনন্দবাজারে বড় বড় করে বেরোতো। আচ্ছা, তোমার ছবিতে, তোমার প্রত্যেকটা ছবি আমরা যারা দেখি, তুমি থাকো প্লাস দিদি ভাই থাকে না, তোমার ওয়াইফ থাকে, এটা কি কম্পালসারি? ভালো লাগে। বাইরে ঝগড়া করবে না, ভালো লাগে আমার। কারণ দেখো, কালকেও বলছিলাম যে আমাদের মরণটা যেন সহমরণ হয়, মানে আমরা যেন একসঙ্গে মরতে পারি। কারণ ও চলে গেলে আমি শেষ, আমি চলে গেলে ও শেষ, সহমরণ হয়ে ভালো হয়। কিন্তু তুমি তো একটা কথা ভালো করে জানো যে খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী নয়, কেউ আপন নয়, ক্ষণিকে মেলমেশা সবটাই তো একদম অভিনয়। ঠিক, একদম ঠিক, অভিনয় তো সব। একদম ঠিক, একদম ঠিক, মানে আমরা মানুষরা তো রঙ্গমঞ্চ ভাবে এসেছি। একদম ঠিক। তুমি প্রতারিত এই হয়েছো? যে যেমন প্রতারিত, হ্যাঁ, কাস্টমার তো অনেক টাকা মেরেছে, সেইভাবে প্রতারিত অভিনেতাদের কাছ থেকে? অভিনেতাদের কাছ থেকে না, সেরকম ভাবে না। বা তোমার যদি নামই করে আমি না। না পেতাম, আমি মনে করতাম, ধরো কথার কথা, চিরঞ্জিত আমায় টাকা দিল না, হ্যাঁ। মনে করলাম আমি চিরঞ্জিতকে ওটা গিফট করেছি, ব্যাস হয়ে গেল। এটা তো তোমার ফটো টাকা দিল না, কিন্তু তোমার নাম ধরেনি এরকম মানুষ প্রচুর আছে। সে নামটা বলাটা উচিত না, বলা উচিত না, কিন্তু আছে প্রচুর আছে। মানুষ। মানে যেমন টোটা রায়চৌধুরী, হ্যাঁ। টোটা আনন্দলোকে ইন্টারভিউতে বলেছে যে আমি আজ সিনেমা আর্টিস্ট হয়েছি খালি শিশি স্টুডিও অরুণদার জন্য। অরুণদা না থাকলে আমি আজ গয়নার দোকানে বসতাম। গয়নার দোকান বলতে এমপি জুয়েলার্স নাম হ্যাঁ, শুনেছে, তার মালিক কিন্তু টোটা। হ্যাঁ, এটা আমিও জানি। এটা আপনারা জানেন না হয়তো, যারা জানেন না। এমপি টোটা বলেছিল যে এমপি জুয়েলার্সেই আমি বসতাম যদি অরুণদা আমাকে সিনেমায় চান্স না করিয়ে দিত। এরকম প্রচুর প্রচুর। মামনি খুব ভালোবাসে, মামনি মানে ইন্দ্রাণী হালদার, হালদার, ঋতু, শতাব্দী, দেবশ্রী তো সেদিন গেছিল, সোনালী, সোনালী, না দেবশ্রী রায়। হ্যাঁ, আমি বলছি সোনালীর সঙ্গে কেমন পরিচয়? সোনালী বলতে কি? সোনালী চ্যাটার্জি, শঙ্করের বউ, হ্যাঁ, তো মারা গেছে তো। মারা গেছে। কেমন সম্পর্ক? খুব ভালো। শঙ্কর দাস। আমার শঙ্কর আর সোনালীর প্রেমটা তো আমার স্টুডিওতে বসেই আমি হয়েছে। জানি তো, এটাই বললাম। আমার স্টুডিওতে বসেই প্রেম হয়েছে। আমি ওই জন্য জিজ্ঞাসা আরো অনেক, সে নামগুলো বলা যাবে না, মানে কোন হিরো হিরোইন এখন মানে যারা সুপারস্টার হ্যাঁ। স্টুডিওতে বসে প্রেম করছে আজ থেকে 30 বছর। তুমি ঘুমোচ্ছিলে, হঠাৎ করে দিদি তোমাকে ডাকলো, হ্যাঁ গো এই ওটো। তুমি উঠলে, উঠে শুনলে কি হয়েছে, উত্তম কুমার নেই। কেমন হয়েছিল সিচুয়েশনটা? মানে কিছুই না, কেঁদে ভাসিয়েছিলাম। তখন বৃষ্টি পড়ছিল সেদিন, সেই দিনটা বৃষ্টি তোমার, পড়ছিল। সেই দিনটা আজও মনে পড়ে? হ্যাঁ, লরিতে করে যাচ্ছে, অনুপ কুমার পাশে বসে আছে, দেখ মনে আছে। খুব কষ্ট হয়েছিল। ওরে বাবা, পিতৃবিয়োগের মতো। মানে আমার মনে হয়, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার বাবা যতটা মারা গিয়ে যতটা কষ্ট হবে তার থেকেও বেশি মনে হচ্ছে একটা। বাবা মা একটা আলাদা, বাবা একটা আলাদা স্বর্গ। বা তুমি তো সব জায়গায় উত্তম কুমারকে আইকন। আমি হ্যাঁ, তিনজনকে ভগবানই জানি। আর যদি তুই বলো আরো কেউ, হেমন্ত মুখার্জি প্রচন্ড ভালোবাসো। ওরে বাবা, আমায় তুই তুই করে ডাকতেন, এদিকে আয়, বস, ভালো করে ছবি তোল। স্টুডিওতে নিজে গিয়েছিলেন ছবি তুলতে। পুজোটা, ছোটবেলায় পুজোটা কলকাতায় কেটেছে, কোনদিন এরকম হচ্ছে যে কলকাতা শ্যামল মিত্র সম্বন্ধে বলি, হ্যাঁ, শোকেসে শ্যামল মিত্রের একটা বড় ছবি টানিয়ে রেখেছি। এলো, শোকেসটা খুললো, নিয়ে ছবিটা টেনে বার করলো, বার করে বলে এটা আমি ক্যাসেট কভারে দেবো, নিয়ে যাচ্ছি। আমার পারমিশন নিলে না, নিয়ে চলে গেল। আমি বলছি কলকাতায় পুজো না কাটিয়ে বাইরে বিদেশে কাটানো হচ্ছে পুজোর সময়, হয়েছে এরকম কোনোদিন? হতে পারে, আমরা এত বিদেশ গেছি, ইয়ত্তরে বললাম না, সারা পৃথিবী গেছি নিউজিল্যান্ড বাদ দিয়ে। নিউজিল্যান্ড যাওয়া হয়নি, আর হবেও না। কেন যাওনি? কেন হয়নি, সুযোগ আসে। সব জায়গায় গিন্নিও গেছে সঙ্গে। হ্যাঁ, ও প্রচুর জায়গায়, ও মেয়ে গেছে, সিঙ্গাপুর, রাশিয়াতে সবচেয়ে আমার হার্টের ব্যায়ামটা রাশিয়াতে হলো -44
ভাবতে পারো -44, সেইখানে আমার হার্টের ব্যাপারটা হয়ে গেল। আমি তোমাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এটা আমরা বলো কলকাতার টিভির পর্দায় আছি এবছরে। বলো কলকাতা আন্তর্জাতিক, ওটা তো ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়, প্রচুর অভিনেতা অভিনেত্রীরা থাকেন। তুমি এবছর আসতে পারোনি, পরের বছর কি যুক্ত হবে? যদি শরীর ভালো থাকে 100%, 100 কেন, মানে 5000 ভাগ পারবো। আচ্ছা, গত বছর মানে এবছর যে ছিল, ঠিক আছে, সেটার নাম ছিল আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব সিজন 5 ম্যাক্স প্রো, নাকি ম্যাক্স প্রো। পরের বছরটা 6/1 প্রো, রাইট? 6/1। তুমি একটু ঘোষণা করে দাও যে পরের বছর আন্তর্জাতিক উৎসব বঙ্গগৌরব উৎসব আর কি, তার সম্বন্ধে একটু কিছু যদি বলে দাও, মানে মানুষ দেখতে এই আসুক। জয় যেটা বললো এটা যেন 100% সাকসেস হয়। বঙ্গগৌরব উৎসবটা, বঙ্গগৌরব উৎসব, বঙ্গগৌরব উৎসব যেন 100% সাকসেস হয়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আমার সমস্ত ভগবান, আমার বাবা মা, আমার উত্তম ভগবান, সবার কাছে একটাই প্রার্থনা করি, এটা যেন খুব 100% সাকসেস হয়। আমি দর্শকের কাছে বলে দিই, পরের বছর বাংলার সব থেকে বড় উৎসব হচ্ছে বঙ্গগৌরব উৎসব। আর এই উৎসবে আমি তো থাকবই, আমাদের সঙ্গে থাকবে প্রচুর সেলিব্রিটি। এবং এই বঙ্গগৌরব উৎসবে আমরা যেভাবে শুরু করতে চলেছি, আমরা শুনলে অবাক হবেন, কারণ পরের বছর 3 দিন, মানে প্রতি বছর 2 দিন হয়। শ্রমিক সান্যাল পাগল হয়ে যায়, আর পরের বছর 3 দিন। শ্রমিক সান্যাল তো পূজনীয় ব্যক্তি। তাই তোর সাথে আজকে পরিচয় হয়েছে, হ্যাঁ। কেমন লাগলো? খুব ভালো, সুপার, প্রচন্ড ভালো। মানে আমার একটা ভাইয়ের সংখ্যা বাড়লো। তুমি জানো, তোমার একটা গল্প বলি তাহলে, 2 লাইনে ছোট্ট করে বলি। যখন শুনেছে তুমি আসবে, আমাদের যখন স্টুডিও থেকে তোমাকে কল করা হয়েছিল বা তোমাকে বলা হয়েছে, তখন যখন শুনেছেন, উনি যখন ওনার কানে যখন গেছে যে অরুণ রায়চৌধুরী আসবে, উনি সারাদিন না শুধু কখন আসবে, কোন টাইমটা আসবে, এই যে আনন্দ, এই তোমাকে নিয়ে আনন্দ, এইটা কি রিটার্ন দেবে তো? হ্যাঁ, যদি শরীর সুস্থ থাকে 100% দেবো। তো যাই হোক, আমরা ফিরে যাচ্ছি আমাদের একটু ছোট্টখাটো আড্ডায়। আমি দাদাকে একটা কোশ্চেন করবো, ছোট্ট করে একটা কোশ্চেন। তোমার স্কুল লাইফ? রাজেন্দ্রনাথ বিদ্যাভবন, লেক টেম্পল রোডে। কেউ অফার করেছিল, প্রপোজ করেছিল? তোমার তো খুব সুন্দর দেখতে ছিল। শোনো, আমার সঙ্গে মডেলদের যেরকম খাতির ছিল, একটু ভেবেচিন্তে বলো। বাইরে দিদি বসে আছে, আমি বলছি, হ্যাঁ। মডেলদের যেরকম খাতির ছিল, যেমন কোনো একটা কারণে একদিন আমার বউ বসে আছে, ঝুমঝুম ঢুকলো রচনা। ওটা তো বিয়ের পরে, বিয়ের আগে, আচ্ছা। বিয়ের আগে ভেবেচিন্তে বলবে বাড়িতে যেতে হবে না, সেরকম কিছু না, সব প্রফেশনাল ব্যাপার, সব প্রফেশনাল। তুই তো পারি। দর্শক বুঝতে পেরে গেছেন, আর কিছু বলার নেই। বাড়িতে বউ থাকলে এটা হয়, এটা আশা করছি সবাই জানো। দাদা ছেড়ে দাও, আমি আর যাচ্ছি না, গভীরে যাচ্ছি না। একটা রূপঙ্কর বাগচির একটা গান আছে, গভীরে যাও আর গভীরে যাও। দাদা আমি বলছি যে দুর্গা পুজোতে যদি তোমার মনে হয় যে একদিন উত্তম কুমারের সঙ্গে তুমি ঘুরবে, সে তো উপরে গিয়ে ঘুরবোই। না ওটা না, যদি মনে হয় যে একদিন ঘুরবে, যদি দেওয়া হয়, উত্তম কুমারকে দেওয়া হয়, মানে সাপোজ ধরে নাও, তুমি কোন জায়গাটাকে বেশি পছন্দ করবে নিয়ে যাওয়ার জন্য? ইন্ডিয়ার মধ্যে? হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে না, তবে লন্ডন সবচেয়ে আনন্দ লেগেছে আমার। আচ্ছা, উত্তম কুমার কি বাইরে বেড়াতে যেতেন? হ্যাঁ। আচ্ছা, উত্তম কুমার কোন ব্র্যান্ডের মদ খেতেন? এইটা জানি না গো। কোনদিন খেয়েছে দেখেছো? খেতেন, হ্যাঁ, ওয়াইন খেত কি? খেতেন, ওটা লাস্ট দিনে তো আমি শুনেছি। আমারই এক ছোট ভাই, মানে অঞ্জন চৌধুরীর জামাই লোকেশ, বাপি, হ্যাঁ, চেনো কি? হ্যাঁ ডেফিনেটলি চিনি। বাপির বাবা নামটা ঘোষ, খুব নাম করা। সে ইলিশ মাছ আর মদ খাইয়ে লাস্ট দিন গ্যাস হয়ে গেছিল। সুনীল সেন ডাক্তার অঞ্জন বলল, চৌধুরীর ছেলেও মারা গেলেন কি বাবুদা? না তো সে না, বাপি। হ্যাঁ, বাপি তো ঘোষ। লোকেশ, হ্যাঁ। লোকেশ, লোকেশের বাবার নামটা খুব ভুলে গেছি। যাই হোক, তিনি উত্তম কুমারের খুব বন্ধু ছিলেন। তিনি লাস্ট দিনে ওই অগবধূ সুন্দরীর সেটে, যেদিন ওই দাড়ি কাটতে কাটতে, সেই দিনের সেটে রাত্রেবেলা বাড়িতে প্রচুর মদ, ইলিশ মাছ এসব খাইয়েছেন। সেটা আমাকে বলেছিল গতকাল রাতে? না, যেদিন, হ্যাঁ, মানে আগের দিন। আচ্ছা, সেদিন সেটা আমায় বলেছিল সুনীল সেন, তখন আমায় চিকিৎসা করতে। ডাক্তার সুনীল সেন নেই, বিশাল ব্যক্তি,
তিনি আমাকে আর মন্টু বসুশ্রীর মালিক তাকে গল্প করেছিলেন যে ওই মেরে দিল মানে গ্যাসে গ্যাসে, আমি এটা মদ আর দর্শকের- তার সঙ্গে ইলিশ মাছ একসঙ্গে, আর বয়স তো হয়েছিল 55 বোধহয়। আমি দর্শককে এটা বলবো, প্লিজ নোট দিস, মানে আমরা সেই কোর্টে থাকার মতন হয়ে গেছে, এটা আমার কাছে খুব অবাক ছিল। এটা সত্যিকারের ঘটনা? শুনেছি, সুনীল সেন বলেছিলেন, মানে ওনার ডাক্তার? সবচেয়ে বড় ডাক্তার তখন, হার্ট স্পেশালিস্ট সুনীল সেন, সবাই চেনে। উনিও মারা গেছেন, বহুদিন আগে মারা গেছেন। এটা আমি আর মন্টু বসু গেছিলাম, মন্টু বসুও মারা গেছেন, বসুশ্রীর মালিক। আমি দেখাতে গেছিলাম, তখন উনিই বলেছিলেন যে ওই তো মারলো। আর উত্তম কুমার একটু খেতে ভালোবাসতো, মানে মুখে কোনো ভাষা নেই, আমি অলরেডি সত্যি স্তব্ধ হয়ে উত্তম গেছি। কুমার একটু খেতে ভালোবাসতো, হ্যাঁ, এই ইলিশ মাছ মদ সেটা একটু খেতে ভালোবাসতো, এইটাই ওনার একটু প্রবলেম ছিল। যাই হোক, আমরা এবার কিছু গল্পে চলে আসি। সেটা হচ্ছে তোমার লাইফে কিছু কোশ্চেন আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে? তুমি মার্কস দিয়ে যাও, লাইফের সঙ্গে অ্যাড আছে সেগুলো, তুমি তাদেরকে চেনো, একটু মার্কস দাও, 10-এর মধ্যে তুমি কত দেবে, ঠিক আছে? ঋতুপর্ণা সেনগুপ্ত, 10, লোকেশ ঘোষ, 8.5, সৌমিত্র চট্টোপাধ্যায়, 9, ভানু বন্দ্যোপাধ্যায়, 9। ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে গৌতম কিন্তু আমার বন্ধু, স্কুলের বন্ধু। আচ্ছা, একজন কোশ্চেন করেছে, সামনের বছরে আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব সিজন 6.3 প্রো ভার্সনে ওনাকে আমরা সম্মানিত করব। ঠিক আছে, সুস্থ থাকলে তো যাবোই 100%। কলকাতা বলো কলকাতা চ্যানেলকে রিকোয়েস্ট করছি, আমার কথাটায় যদি কোনো ভুল হয়, হ্যাঁ করবো না, করবেন হবে, করবেন। বলছে যে সামনে বঙ্গগৌরব উৎসবে তোমাকে থাকতেই হবে, 6.3 প্রোতে এই অনুষ্ঠানে তোমাকে থাকতেই হবে Sure. বঙ্গগৌরব উৎসবে। শিওর। উত্তর পেয়ে গেছে। Sure. আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছে, উত্তম কুমারের সঙ্গে ওনার যে সমস্ত ছবি আছে সেগুলো ডিসপ্লে করানো। আচ্ছা, এগুলো আমরা পরে করব, কারণ এই মুহূর্তে আমরা করতে পারবো না। ওনার সঙ্গে প্রচুর ছবি আছে, আমি সেগুলো ডিসপ্লে আমরা অলরেডি করব। দাদা, কমেন্ট করছে অলরেডি দর্শক যে তোমার এই যে আজকে এসেছেও এবং সবাই রিকোয়েস্ট করছে। দাদা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, উত্তম কুমারের ছেলে গৌতম অভিনয়ে আসেনি, তুমি না। কোনোদিন ভেবেছিলে যে ও এরকম আসবে না, বা জিজ্ঞাসা করেছিল? না, একদিন ওকে দেখেছিলাম আমি বসুশ্রীতে, মন্টু বসুর ঘরে আমি বসে আছি, তখন দেখি একটা ছেলে এসে মন্টু বসুকে প্রণাম করলো, হ্যাঁ। আমারই বয়সী, প্রণাম করলো, তখন প্রণাম করে মন্টু বসু বললো উপরে চলে যা, ব্যালকনিতে গিয়ে তুই বসে পড়। তা হেসে চলে গেল। আমি বললাম, মন্টু বসুকে আমি মেজদা ডাকতাম, আর মেজদা, সেটা হাসলো, উত্তম কুমার মনে হতো, বললো তো উত্তমেরই ছেলে। না, আগে বললেন না, একটু মোটা সোটা, আগে বললেন না কেন, একটু আলাপ করতাম ভালো করে। যাই হোক, আলাপ হলো। যাই হোক, দর্শক কাছে আমি এছাড়াও অনেক প্রশ্ন নিয়ে আসবো। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমরা নিশ্চয়ই আমাদেরকে বলতে পারেন আর কমেন্ট বক্সে। সুপ্রিয়া চৌধুরী হ্যাঁ। যেদিন মারা গেলেন সেই মুহূর্তে আমার নাতনি জন্মেছে। মানে কোন হাসপাতাল গো? এমআরআই। সেইখানে আমরা বসে আছি, আমার মেয়ের তখন ডেলিভারি হবে। তখন সুতপা ব্যানার্জি আছে, রিসাইটেশন করে সুতপাতি। হ্যাঁ 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 হ্যাঁ। সুতপা আমার বউকে বললো, বৌদি জানো এক্ষুনি বেনুদি মারা গেল। আমি বেনুপিসি ডাকতাম, হ্যাঁ। মারা গেল। সঙ্গে সঙ্গে ডাকি না, আমার মেয়ে নাতনি জন্মালো। নাম কি রেখেছে? সুপ্রিয়া রেখেছো? না, রাজনন্দিনী, মালক্ষী, এই হাজার রকম, বিদীপসা। সবথেকে তোমার খারাপ দিন কবে, বা কোন দিনটা? আবার বাবা মা উত্তম কুমার মারা গেল, এই 3টে দিন। সবথেকে ভালো দিন কোনটা? ভালো দিন আবার রোজই। সবথেকে ফেভারিট দিন? সবাই ভালোবাসে আমাকে, কারণ আমার কোনো শত্রু নেই তো। হবে কি করে শত্রু? আমি কোনো ক্ষতিই করি না, তো শত্রু হবে কি করে? আমি সবাইকে পাইয়ে দিই। নতুন প্রজন্ম কেউ আপনার সঙ্গে কোনোভাবে কানেক্ট আছে? না, সবাই সব জানে গো। কেউ কানেক্ট নেই? আমি যদি কাউকে ফটোগ্রাফি সম্বন্ধে কিছু বলতে যাই, সেই আমায় শিখিয়ে দেয়। হ্যাঁ, এটা একটা খুব খারাপ ব্যাপার। কেউ শিখতে চায় না। কেউ শিখতে চায় না, অনেকে শেখাতে ব্যস্ত হয়ে যায় এখনকার
বিশেষ করে এখনকার জেনারেশন অনেকেই আছে যারা, আমি দর্শকের কাছে বলবো, আমি আমার শুধু কথা নয়, এটা সবার কথা, ঋতুপর্ণা সেনগুলো থেকে আরম্ভ করে প্রচুর বড় বড় অভিনেতা অভিনেত্রীদের কথা, একবার ভরসা করে একটা ছবি তুলে আসুন সিসি স্টুডিও। আমি সত্যি বলছি, নাকতলা সিসি স্টুডিও শক্তি সংঘের ঠিক বিপরীতে, শক্তি সংঘ ক্লাবের বিপরীতে লেখা আছে এক ছবিতে বিয়ে। একবার যান, আমি কথা দিচ্ছি বিয়ে আপনার হবে কিনা আমি জানি না, কিন্তু আপনার ছবি তোলাটা সাকসেসফুল হবে। বিয়ে আপনি নাও করতে পারেন আমার মতো, এটা বলে রাখলাম আর কি। ঠিক আছে, আমার মনে আছে বহুদিন আগে উজ্জ্বল কাকু মানে হচ্ছে যিশুর বাবা, যিশু সেনগুপ্তর বাবা, তখন ডিরোজিও শুটিং করতে যিশুকে স্টুডিওতে বসিয়ে রেখে উনি চলে যেতেন, বলতো অরুণ তুই ওকে করেছে না, তখন করে লম্বা রোগা, মানে এইরকম রোগা, তখন যিশু চলে যেত। তারপরে উজ্জ্বল কাকু এসে বললো আমার মেয়ে মানে যিশুর দিদি এক ছবিতে বিয়ে দিয়ে দেয়। আমি ছবি তুললাম, ফ্যাটাক্স বিয়ে হয়ে গেল তার। যিশুর নাম যিশু ছিল না, আমরা শুনেছি, ভুলে গেছি আমি। হ্যাঁ, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যিশুর নাম তো ছিল না। যাই হোক, সেটা পরে প্রশ্ন, সেটা দর্শকরা যদি কেউ জানো তোমরা কিন্তু কমেন্ট করবে কি নাম ছিল। আর এছাড়া আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্টে আমরা রেখে আছে, একটা প্রশ্ন রাখছি, উত্তম কুমারের আসল নাম কি? দাদা বলবে না, এটা দর্শকের জন্য থাকলো, আপনারা লাইভটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এবার তোমাকে একটু পুজো নিয়ে করি, কারণ যেহেতু আমাদের পুজো আড্ডা, সামনেই পুজো, কেনাকাটা কমপ্লিট? কিচ্ছু না। একটা কমেন্ট করেছে, উত্তম কুমারের ফেভারিট মিষ্টি কি ছিল? আমার একটা ফেভারিট যখন বললে আমি একটা ছোট্ট কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। আশুতোষ মুখার্জি রাইটার, হ্যাঁ, খুব তার মেয়ে সর্বাণী আমার খুব বন্ধু। সর্বাণীর বিয়েতে বসুশ্রীর পাশে আমি ছবি তুলছি, তখন আশুতোষ মুখার্জি আমাকে বলল, অরুণ তোর ভগবান আইব 9টায় বলছে, তুই কিন্তু 9টার সময় বসুশ্রীর সামনে একটু দাঁড়াবি। একেবারে জয় কি বলবো, 9টা 1 হয়নি, একটা সাদা ফিয়াট এসে দাঁড়ালো, কাজটা নামিয়ে ওই চাঁদ বদনখানা বের করে বললো, ও তুই, মানে তার মানে ও ঠিক জায়গায় এসছে। এলো, তখন প্রায় 300-400 লোক তখনকার দিনে খেতে বসেছে। আমি আমার বাবাকে ডাকতাম বাবু, বাবু, হ্যাঁ ও বাবু উত্তম কুমার এসেছে। তুমি বিশ্বাস করো জয়, 400 লোকের সমস্ত উল্টে পাল্টে গেল খাওয়ার ডিশ ফিস, সবাই দাঁড়িয়ে পড়লো। হয় এরকম করতে করতে ঢুকে পড়লো, আশু বাবু আমাকে বলবেন না কোনো জায়গায়, দেখছেন তো কি অবস্থা। এই তো গেল খাওয়ার। এবার সর্বাধিক ওই গিট বাঁধা ছিল, পুরোহিত তরং মরং বলে যাচ্ছে, গিটটা খুলে দৌড়ে এসে উত্তম কুমার জাপটে ধরে, অরুণ ছবি তোলো, অরুণ ছবি তোলো। বর এর তাকিয়ে বসে আছে, মানে ব্যাপারটা বোঝো, বর তাকিয়ে বসে আছে, বলছে অরুণ ছবি তোলো, ছবি তোলো। বলছে এই জন্য আমি কোথাও যেতে চাই না, আমাকে কেউ ডাকবেন না, যেখানে ডাকবেন সেখানে অশান্তি। আমার না অ্যাঙ্কারিং ভুলে আমার গল্প শুনতে ইচ্ছা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, আমি কত গল্প একটা জিনিস জানবো, সেটা হচ্ছে তোমার ফেভারিট উত্তম কুমারের কোন গানটা সব থেকে ভালো লাগে? এই পদ্ধতি না শেষ হয়, এটাই ভালো লাগে। আর যদি অ্যান্টনি ফিরিঙ্গি বইটা দেখেছিলে? হ্যাঁ। আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে, দাদা তুমিও এটা জানো, আমরা প্রায় আজকের 100টার ওপরে আমরা পুজো আড্ডা করছি, এই প্রথম এত কমেন্ট আসছে, এত দিন আসেনি, কোনো দিন আসেনি। কমেন্ট করেছে অরুণ চক্রবর্তী অরিজিনাল নাম ছিল না, না হ্যাঁ অরুণ চ্যাটার্জি, যিনি লিখেছেন অরুণ চ্যাটার্জি হবে, চক্রবর্তী নয়। দ্বিতীয়টা ওর অরুণ চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, কোশ্চেন করেছে যে আপনার সঙ্গে ওনার প্রথম দেখায় উনি আপনাকে মাথায় হাত দিয়েছেন কিনা জিজ্ঞাসা করছেন। আমি প্রণাম করেছি, মাথায় হাত দিয়ে প্রথমে বলছে আমি তোমাকে বাবা ডাকবো, কিন্তু হ্যাঁ উত্তম কুমার আমাকে বলেছেন আমি তোমায় কিন্তু বাবা ডাকবো, জানি না কেন। এটা ভালো লাগছে, আমাদের প্রচুর কোশ্চেন আস্তে আস্তে আসছে, এবং এই যে আপনাদের মধ্যে যে কোশ্চেনগুলো আসছে এর থেকে বোঝা যাচ্ছে আপনারা অরুণ রায়চৌধুরীকে কতটা কাছে ডেকে নিয়েছেন। আমাদের খুব ভালো লাগছে দাদা, সিরিয়াসলি। আমরা আরেকটা কথা বলি, মুনমুনের মিনুশারির ছবি তুলছি মুনমুনের অ্যারিংটন স্ট্রিটের বাড়িতে। মুনমুনের দুটো তখন মেয়েগুলো ছোট ছোট, রিয়া রাইয়া। হঠাৎ দেখি মুনমুন চিৎকার করছে,
মুনমুন চিৎকার করছে যে $1 নুন, ওই ওই দুটোর একটা খেয়েছে, $1। তখন কি করবে? মাকে ফোন করলো, সুচিত্রা সেন ধরে তুলে উল্টো করে বমি করা। আচ্ছা, মিষ্টির কথাটা জানতে চাইছি আরেকবার। কি মানে উত্তম কুমারের ফেভারিট মিষ্টি? রসগোল্লা। রসগোল্লা, সাদা রসগোল্লা যেটা, পাতি রসগোল্লা। পাতি রসগোল্লা যেটা আপনারা শুনতে পেয়েছেন। আচ্ছা, উত্তম কুমারের ফেভারিট কালার কি ছিল? উনি বসুশ্রীতে লাস্ট যেদিন এসেছিলেন সেই ঘটনাটা একটু বলি। পয়লা বৈশাখ আমরা সবাই প্রণাম করছি। হেমন্তদা শুয়ে আছেন একটা সোফাতে, শরীরটা খারাপ ছিল, সরি হেমন্ত কাকু একটা সোফাতে শুয়ে আছেন। তখন হঠাৎ চিৎকার, তখন হেমন্ত কাকু বললেন সে বোধহয় আসছে, মানে উত্তম কুমার। তা আমরা তো সব রেডি। আমি তখনকার দিনটা এরকম ক্যামেরা তো ছিল না। সে বোধহয় আসছে। তারপর আবার মিলিয়ে গেল, কি না নামতে পারেনি। তখন 80 সালে এত ভিড় রাস্তায়, নামতে পারেনি। আবার আধ ঘন্টা বাদে মন্টু বসু ভবানীপুর থানায় ফোন করলেন যে উত্তম কুমার নামতে পারছে না, তোমরা ফোর্স পাঠাও ভবানীপুর থানায়। ওরা ফোর্স পাঠালো। তখনকার দিনে ভাবখালি। তারপরে কাট 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 আওয়াজ। ঢুকলেন, সাদা একটা ব্যান্ডনের প্যান্ট, একটা লাল বেনারসি কাপড়ের হাওয়াই শার্ট আর সবুজ রঙের একটা সানগ্লাস। ঢুকলেন, সৌমিত্র চ্যাটার্জি মানে পুলু কাকু বললেন এসো গুরু তোমার একটা চুমু খাই। কিন্তু চুমু খাবি হারামজাদা, হাঁটুর বয়সী, প্রণাম কর। সৌমিত্র চ্যাটার্জি প্রণাম করলো, বললে নাম হোক। সেই ছবিটাও দেখেছি, সেই ছবিটা আমি তোমায় পাঠিয়েছি। হ্যাঁ রাইট। আমি এটা বলে দিই, এটা কিন্তু প্রথমবার বাংলায় এটা হচ্ছে উত্তম কুমারের পায়ে ছবি ছোটদের প্রণাম করছে। সেই ছবিটা সৌমিত্র চ্যাটার্জি 4 ফুট করে আমার কাছ থেকে নিয়েছে। আমি বলো কলকাতার শ্রমিক সান্যালকে এই ছবিটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করো তোমার কাছে, আচ্ছা তুমি প্লিজ দিও। হ্যাঁ, এই প্রথম মানে শ্রমিক সান্যাল পাচ্ছে অরিজিনাল একটা ছবি। আমি প্রথম মানে এটা দাদার কাছ থেকে, দাদার নিজের তোলা। সৌমিত্রবাবু প্রণাম করছে উত্তম কুমারকে পায়ে হাত দিয়ে, সেটা ছবিটা আমরা দেবো। আচ্ছা দাদা, এবার আমরা একটু লাস্টের দিকে চলে এসেছি। হ্যাঁ, তোমারও শরীরটা খুব খারাপ, আমি আর বেশি টাইম নেবো না। একটা কোশ্চেন আমার না বললে না, আমারও পেটে কেমন একটা গুড় করছে। অ্যাকচুয়ালি তোমাকে ছাড়তে ইচ্ছা হচ্ছে না, তবে কোশ্চেনটা না করলেই নয়। নতুন জেনারেশন, নতুন মানুষ যারা, নতুন আমাদের এখনকার যা মানুষ যেগুলো হয়েছে, আমি মানুষ কেন কথা বলছি সেটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। হাতে একটা ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে, একটা মোবাইল নিলেই সে ফটোগ্রাফার আছে। আসলে না, আমি মনে করি, কারণ কেন, অনেক কিছু শেখার ব্যাপার আছে। এই আমরা ডিওপি শব্দের অর্থ হচ্ছে ডিরেক্টর অফ ফটোগ্রাফি। এই জিনিসটা ডিরেক্টর হওয়াটা তো সোজা নয়। আর সত্যি যদি ডিরেক্টর হতে চাও, সত্যি যদি ছবি তুলতে চাও, তাহলে শিশির স্টুডিওতে একবার। আচ্ছা আমি একটা বলে দিই, হ্যাঁ, জার্মানি থেকে ফটো মাস্টার আমি 2005 সালে পাশ করে এসেছি। 2005 হামবুর্গ থেকে। আচ্ছা তুমি মানে ফটোগ্রাফিতে কেন এলে? ওটা ছোটবেলায় স্কুল লাইফ থেকে, রক্তে। নাও আসতে পারতেন, বাবা ছিলেন তো দুর্দর্শ, সেই সেটাই হয়েছে। এইরকম হয়নি যে দিদি আপনার বলে ফটোগ্রাফার ক টাকা ইনকাম করে ওর থেকে? না না। উত্তম কুমার সিনেমা যখন ফ্লপ গেছিল, ছেড়ে দিয়েছিল, দিয়ে পৌরসভাতে তোমার পিওনের কাজ করেছে। তো তখন উত্তম কুমার ওই সময়টা, তারপরে ওর যে কাম ব্যাক করা, মানে 74.5 থেকে কাম ব্যাক করা, তারপরে কোনো একটা টাইমে তুমি দেখেছিলে উনি আবার ফের হয়ে গেছিল না, শোনা গেছিল মাঝখানে ওনার মার্কেটটা ফের আবার ডাউন হয়ে গেছিল, দু একটা ছবি মানে ছদ্মবেশী সিনেমার আগে শোনা গল্প। এটা আমরাও তো, আমি ঠিক অতটা জানি। যাই হোক, আমরা এই গল্পগুলো আস্তে আস্তে পরে আবার শুনবো একদিন, কারণ আজকে অনেকটা টাইম আছে, সময় নেব না। যাওয়ার আগে বলো কলকাতার তরফ থেকে, শ্রমিক সান্যালের তরফ থেকে তোমার জন্য শারদ সম্মান একটা, তুমি একটু একটু সময় নিচ্ছি, কারণ আমি যদি ঘুরিয়ে দেখাতে পারতাম ক্যামেরা পার্সন কতজন আছে দেখাতে পারতাম।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা তোমার জন্যে। থ্যাংক ইউ। এছাড়াও তোমার জন্য কিছু গিফট আছে, সেগুলো আমরা গ্রিন রুমে দেবো। ঠিক। এবং আর আজকের দিনটা আমরা খুব স্পেশাল, আপনারাও যদি এরকম স্পেশাল দিন পেতে চান আর আমার সঙ্গে যদি একটু চায়ে আড্ডা দিতে চান তাহলে চলে আসুন আগামী রবিবার। দেখা হচ্ছে প্রতিটা চায়ের আড্ডায়। সঙ্গে থাকবেন আর ফোন করবেন এবং যোগাযোগ করবেন, এবং আমাদের চ্যানেলকে অর্থাৎ বড় কলকাতা চ্যানেলকে সঙ্গে দেখতে গেলে ফেসবুক এবং ইউটিউবে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার।